আসসালামু আলাইকুম। পূর্বপাঠের পুনরালোচনায় অর্থাৎ তোমাদের বইতে যে চ্যাপ্টারটা আছে আগের পড়া মনে করি। এখানে সেকেন্ড পার্টটা এবার দেখো। দুটি সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট বা দুটি সমান কিনা সেসব জেনে তোমাকে চিহ্ন বসাতে হবে। তাহলে এই চিহ্নটা বসাতে পারো, এই চিহ্নটা, অথবা এই সমান চিহ্নটা বসাতে পারো। তাহলে দুটি সংখ্যা দেওয়া আছে, মনে করো 997 দেওয়া আছে আর আছে 1012। এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়? তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা একক, দশক, শতক, হাজার। আর এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক। এইখানে শতক মানে 3টি ঘর রয়েছে, কিন্তু এইখানে হাজার পর্যন্ত রয়েছে, তাহলে নিশ্চয়ই এইটি বড়, এই সংখ্যাটি। তাহলে 1012 এই সংখ্যাটি অবশ্যই বড়। তাহলে বড় মানে যে সংখ্যাটি বড় তার দিকে মুখটা বড় করে দিলাম, অর্থাৎ এটা বড় সংখ্যা বোঝাবে। তারপর মনে করো একটি সংখ্যা আছে আর অন্য সংখ্যাটি আছে এরকম। তো এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে মোট 5টি ঘর রয়েছে। আর এখানে কটি রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত। এখানেও 5টি ঘর রয়েছে। এখানে এবার দেখি এটা কত হচ্ছে? 10,000, এটাও 10,000, এটা 900, এটাও তারপর 900, এটা 43, এটা রয়েছে 33। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি 43 সংখ্যাটা বড়। তাহলে যখন কোনো সংখ্যাকে ছোট বা বড় হিসাব করতে হয় তখন প্রথমে দেখতে হয় তাদের শেষ স্থানীয় মান কোনটা, মানে এর হাজার রয়েছে আর এর শতক রয়েছে, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটি বড়। আর এইখানে যখন শেষ স্থানীয় মান সমান, এরও অযুত রয়েছে, এরও অযুত রয়েছে, এবং এই সংখ্যাগুলোর মধ্যে আমরা জানি হাজার, অযুত, এই সংখ্যাগুলোর মান এখানে সবচেয়ে বেশি, তারপর শতকের মান, তারপর দশকের, তারপর এককের। তাহলে প্রথমে আমরা এই দিক থেকে বিবেচনা ক্যালকুলেশনটা করব। প্রথমে দেখব এর মধ্যে কে বড়। তাহলে হাজারের মধ্যে 10 আর 10 সমান। তারপর শতকের মধ্যে দেখব এরও নয়, এরও নয়, এটাও সমান। তারপর দশকে 4, এর দশকে 3, তার মানে এই সংখ্যাটি বড় আর ওই সংখ্যাটি ছোট। তাহলে এইভাবে আবার ওই চিহ্নটা বসাতে হবে। এই সংখ্যাটি ছোট বলেছি বলে ওর দিকে মুখটা ছোট করে দিলাম আর এদিকে মুখটা বড় করে দিলাম। এই চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন, আর এটা হচ্ছে লেস দ্যান। লেস দ্যান মানে ছোট। তারপর কিছু সংখ্যা দেওয়া আছে। কিছু সংখ্যা বলতে এখানে 4টি করে সংখ্যা দেওয়া থাকবে। সেই সংখ্যাগুলি থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করবে আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করবে। ওই সংখ্যাগুলোর মধ্যে থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করবে। প্রথমে সংখ্যাগুলি কি কি? 1, 0, 1, 4, 5, 8 এরকম সংখ্যা রয়েছে। এগুলোকে কমা কমা দিয়ে লেখা হয়েছে, মানে এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা। এই 4টি সংখ্যা ব্যবহার করে আমি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব। ওই 4টি সংখ্যায় ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করব। তাহলে এইখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? প্রথম ছোট দিক থেকে দেখব, ক্ষুদ্র মানে ছোট, যেহেতু সেহেতু ছোট সংখ্যাটাকে প্রথমে লিখব, তারপরে যেটা ছোট সেটা, তারপর যেটা ছোট 5, তারপর 8।
এখানে কোনো কমা দিচ্ছি না, কারণ এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1458, 1458টা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সেজন্য এখানে কোনো জায়গায় কমা বসাবো না। এখানে কমা বসানো হয়েছে কারণ এই সংখ্যাগুলো দ্বারা ব্যবহার করে আমাকে এই একটা সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এটা একটা সংখ্যা 1458। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি তৈরি করব এই কটা সংখ্যা দিয়ে। তাহলে কি হবে, সবচেয়ে বড় রয়েছে 8, তারপর রয়েছে 5, তারপর 4, তারপর 1 লিখে দিলাম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। অনেক সময় আমরা এইটা দেখে ঠিক ওইটা করি যে 8, 5, 4, 1 উল্টো দিক থেকে বসিয়ে দিলাম, কিন্তু এই প্রসেসটাই করলে কিছু ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। যেমন মাঝখানে কোনো শূন্য এসে গেলে, যদি কোনো সংখ্যাগুলো এরকম দেওয়া থাকে, একটা আছে 5, একটা 0, একটা 1, একটা 9, এই 4টি সংখ্যা আছে। এই 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করছি। তখন কি হবে, প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, তারপর 1, তারপর 5, তারপর 9। লাস্টে 0 মানে কিন্তু কিছু নয়। তাহলে এই যে সংখ্যাটি পেলাম, এটা কিন্তু 4 অঙ্কের পেলাম না, 3 অঙ্কের পেলাম। সেই জন্য 4 অঙ্কের করার জন্য এই যে 0 আর 1, এই প্রথম দুটোকে আমি চেঞ্জ করলাম, 1 0 করে দিলাম। 0 প্রথমে বসালে হবে না। তারপর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি হবে, ফার্স্টে 9টা বসালাম, তারপর 5 বসাবো, তারপর 1 বসাবো, তারপর 0 বসাবো। তাহলে এইখানে যখন যদি এইটা থেকে আমি এই ক্ষুদ্রতমটা থেকে বৃহত্তম করতাম, তখন ভুল হয়ে যেত। 9, 5, 0, 1 করলে ভুল হয়ে যেত, মানে 9501 করলে ভুল হতো। 4 অঙ্কের এখানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 9510। তাহলে যখন মাঝে 0 থাকবে সেইটা দেখে করবে, এই যেন ক্ষুদ্রতম সংখ্যায় বাঁ দিকে 0 না এসে যায়। বাঁ দিকে 0 মানে বাঁ দিকে 0 কোনো ভ্যালু নেই, সেহেতু এখানে তখন 3টি ঘর হয়ে যাচ্ছিল বা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছিল। এখানে আমার বলা হয়েছে 4 অঙ্কের সংখ্যা। আর একটা জিনিস বারবার করে বলে দিচ্ছি, তোমাদের অনেকে করো যে এইগুলো সংখ্যাগুলো দেওয়া আছে, এইখান থেকে যখন এইটা বা এটা বের করতে দেওয়া হয়, তখন আমি মাঝে কমাগুলো দাও, মাঝে কমাগুলো দিও না। এখানে বলা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এই সংখ্যাগুলো দিয়ে যে সংখ্যাটি তৈরি হচ্ছে। কমা কমা কখন থাকে, যেমন অনেক ধরনের জিনিস থাকে, কমা কমা দিয়ে বলা হলো তুমি কোথায় কোথায় বেড়াতে গেছিলে, বলা হয় যদি বলা হলো কলকাতা গেছিলাম, কমা দিয়ে বলছি মুর্শিদাবাদ, মানে লেখার সময়, বলার সময় কমাটা বলা হয় না, মুর্শিদাবাদ এভাবে কমা দিয়ে লেখা হয়। তুমি যখন একটি জায়গাতেই যাও যে আমি কলকাতা গেছিলাম, তখন নিশ্চয়ই কমাটা কলকাতার পর দিও না। তো এটা একটি সংখ্যা, তো মাঝগুলোতে একটাও কমা দেবে না। অনেকে দিয়েছিল, যখন স্কুলে পরীক্ষা হয়েছিল তখন দিয়েছিল অনেকে। মনে করো তোমাদের গ্রামেতে, এটা পরের অঙ্কে যাচ্ছে, তোমাদের গ্রামেতে মেলা বসেছে। সেই মেলাটা 3 দিন থাকবে, তারপর 3 দিন পর মেলা উঠে যাবে বা মেলা চলে যাবে। প্রথম দিন লোক এসেছে 1962 জন। দ্বিতীয় দিন লোক এসেছে 1090 জন। আর তৃতীয় দিন এসেছে 986 জন। তাহলে মোট 3 দিনে মোট কতজন লোক এসেছে, তাহলে 3 দিনে মোট কতজন লোক এসেছে তা জানার জন্য এভাবে যোগ করতে হবে। আর যোগের একটা নিয়ম বলে রাখি, যে যোগ যখন করবে তখন
যে কোনো সংখ্যা, এই সংখ্যার নিচে আর একটা সংখ্যা যখন বসাবো ডান দিক থেকে বসালে ভালো হয়। এই যে 986টা যখন বসাচ্ছি, 6টা এই এককের ঘরে বসালাম, তারপর 8, তারপরে এই 9টা বসিয়েছি। যদি আমি এই 9 এখানে 8 এখানে 6 বসাতাম, আমার যোগ করতে ভুল হতো, উত্তরও ভুল হতো, নাম্বারও কোনো পেতাম না। এবার প্রত্যেকটা জায়গায় জোন বসিয়েছি, না আমি লিখতে পারলেও ডট ডটটা দেব। 6 আর 2 8, 8 আর 6 14, আর 9 23, 23 এর 3 হলে 2, 9 আর 9 18, 19 20। তাহলে মোট কতজন লোক এসেছে? 4038 জন লোক এসেছে। তারপরে এবার দেখো, এরকম কিছু যোগ দেয়া থাকবে এবং যোগেতে কিছু কিছু অক্ষর দেয়া থাকবে না। এরকম শুধুমাত্র ধরো আমাদের এরকম পরপর লেখা আছে, তো আমাদের এই নিচেটা গোটাটাই ফাঁকা, মানে নিচেগুলো ফাঁকা বা নিচেগুলো ঘর ঘর করা আছে। কিন্তু অনেক এরকম যোগ থাকতে পারে যে এইখানটা ফাঁকা, এইগুলো হয়তো উত্তর দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে কি কি হতে পারে, ফাঁকা ঘরে কি সংখ্যা বসাবো? প্রথমে যোগের ক্ষেত্রে দেখি। প্রথমে যোগের ক্ষেত্রে কি দেখব? প্রথমে একক, দশক, শতক, হাজার এগুলো মাথায় লিখে যদি যোগ করা হয় ভালো হয়। আর একক, এই পুরো কথাটা লিখছি না, পুরো শব্দটা লিখছি না, দশকটাও লিখছি না, শতকও লিখছি না, প্রথম অক্ষরগুলোকে শুধুমাত্র লিখেছি। গাদা লিখে টাইমটা নষ্ট করার দরকার নেই। তারপর 8 আছে, এইখানে মাঝখানে একটা ফাঁকা ঘর দিয়ে দিয়েছে, তারপর শূন্য দশকের ঘরে, আর এককের ঘরটা আবার ফাঁকা দিয়ে দিয়েছে। এবার হাজারের ঘরটা ফাঁকা দিয়েছে পরের লাইনে, শতকের ঘরে 5 দিয়েছে, দশকের ঘরটা ফাঁকা, এককের ঘরে 9। আর নিচের যোগগুলো দিয়ে দিয়েছে 8, 7, 1, 11। তাহলে আমাকে প্রথমেই যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি অঙ্ক টোকার সময় কি করব, যেন আমার ঠিক তলায় তলায় লাইনে থাকে, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা এককের ঘরেই রয়েছে। তো এই সংখ্যাটি আর এই সংখ্যাটি যোগ করলে 8 আসবে, মানে 9 এর সঙ্গে কিছু যোগ করলে 8 আসবে। তো 9 এর সঙ্গে কিছু যোগ করলে তো 8 আসবে না, নিশ্চয়ই 18 হবে। এখানটা ছোট করে পেন্সিলে আমি 18 লিখলাম। তাহলে 9 এর সঙ্গে যদি আরো 9 যোগ করা হয়, 9 আর 9 18 হয়। তারপর এইটা ভাবছি, যখন যোগ করার সময় কি হয়, এই যে 9 আর 9 যোগ করে 18 হলো, সেই হাতের একটা ধরা হয় এই পরের এই দুটোর সঙ্গে যোগ করে। তাহলে এই যে এটা উপরেরটা শূন্য, ওটা কোনো কাজে লাগলো না। তাহলে এই যে এখানে যদি 6 থাকে, তাহলে 6 আর হাতের 1 মিলে 7 হবে। তাহলে হয়ে গেল এটা। তারপর কি আর 5 যোগ করলে 1 হবে। 5 এর চেয়ে আরো যদি যোগ করা হয় তো নিশ্চয়ই বেশি হবে, এটা নাহলে 11। বাঁদিকে একটা 1 যোগ করলাম, মানে 11। 5 এর সঙ্গে কত যোগ করলে 11? 5 এর সঙ্গে যদি 6 যোগ করা হয়, তাহলে 6 আর 5 এ 11। 11 এর একটা বসিয়েছি, আবার হাতে 1 রয়েছে। 6 আর 5 যোগ করে 11 1 হয়েছে। মিলিয়ে নেওয়ার জন্য আমি আবার এই দিক থেকে দেখব যে আমার এটা ঠিক হলো কি। 6 আর 5 এ 11 1 হয়েছে, হাতে 1 রয়েছে। 8 আর হাতের 1 এ 9, 9 আর কত যোগ করে 11 হয়েছে? 9 10 11, 9 বার 10 11, মানে 2 ঘর। তার মানে আর 2 যোগ করতে হবে। 8 আর 2 এ 10, আর এই যে হাতে 1 ছিল 10 আর 1 এ 11, উত্তরটা বসেছে। তাহলে এইভাবে পেন্সিলে হালকা করে লিখে নিতে পারো, দিয়ে আবার রাবার দিয়ে মুছে দিতে পারো, যাতে নিজেদের সুবিধা হয়। এইখানটা সংখ্যাটা লেখার পর তুমি যাতে মিলিয়ে নাও যে আমার অঙ্কটা ঠিক হলো কি ভুল হলো, এই সংখ্যা দুটো যোগ করে একবার দেখে নিলে। লাস্ট আমি দেখে নিচ্ছি। 9 আর 9 18, 8 হাতে 1, 6 আর 1 এ 7, 6 আর 5 এ 11 1, হাতে রয়েছে 1, 8 আর 2 10 রেখে 11। তাহলে আমার এখানটা ঠিক হয়ে গেল। এবার এমন একটা যোগ আছে, এটা যোগ আছে যেগুলো, এই যোগের সংখ্যাগুলোর কিছু কিছু ফাঁকা রয়েছে।
যোগফলটা সবটাই দেওয়া ছিল। এবার এমন সংখ্যা হতে পারে এই যোগফলটা কিছু দেওয়া নেই আর এখানটায় কিছু কিছু সংখ্যা দেওয়া নেই, তখন কি হতে পারে? এখানেও একক, দশক, শতক, হাজার হিসেবে লিখছি। পাঁচ, সাত, নয়, আট, তারপর এখানটা ফাঁকা রয়েছে 2, 5, এখানটা ফাঁকা রয়েছে, যোগ করব, যোগ করে এই এককের ঘরে যোগ করে হয়েছে 5, এইখানটা ফাঁকা দেওয়া আছে, এখানটাও ফাঁকা দেওয়া আছে, তারপর এখানটা 2, এখানটা 1, এই যোগটা কি হবে? তা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এককের দিক থেকে আমরা করব, 8 এর সঙ্গে কিছু একটা যোগ করে 5 হয়েছে। 8 এর সঙ্গে কিছু যোগ করলে নিশ্চয়ই 5 হবে না, তাহলে 15 হবে নিশ্চয়ই, এখানে 15 হয়েছিল। তাহলে 8 আর কত যোগ করে 15 হয়েছিল? 8 আর 7 যোগ করে, 8 আর 7 যোগ করে 15 5 বসেছে। তাহলে হাতে রয়েছে এই একটা। এবার দেখো এই দুটো যোগ করতে হবে, তাহলে নিশ্চয়ই যোগ করে দেবো। 9 আর 5 যোগ করে 14 হয়েছে, আর হাতের 1 যেটা ছিল আর একে 15, এখানেও 15 হচ্ছে। তাহলে 15 এই যে 5টা বসালাম। এইগুলো যখন লিখছো পেন্সিলে করবে, আর এগুলো পেনে করবে। এগুলো সবই বইয়ে করো না, খাতায় করবে। 9 আর 5 14, 14 আর হাতের 1 15, 15 5। আবার এই যে 5টা বসে গেছে, হাতে এই একটা রয়েছে, এই একটা আবার এদের সঙ্গে যোগ করব। 7 আর 2 যোগ করে 9 হয়েছে, আর হাতের 1 10, 10 এর 0। তাহলে এইখানটা 10 না বসে এরকম শূন্যটা বসেছে, আর এই হাতের একটা রয়েছে। 5 এর সঙ্গে কত যোগ করে 12 হয়েছে, 5 এর সঙ্গে কত যোগ করা হলো, আবার এই 1 হাতের 1 যোগ করা হয়েছে, মানে 5 আর 1 6, 6 আর কত মিলে 12 হয়, তাহলে 6 আর 6 মিলে 12 হয়। তাহলে 5 আর হাতের 1 6 আর 6 মিলে 12, এইভাবে করা হলো। তাহলে যখন যোগফলটারও কিছু কিছু সংখ্যা, কিছু কিছু ফাঁকা রয়েছে, কিছু কিছু ঘর, এবং যেগুলো দিয়ে যোগ করা হবে সেখানেও কিছু ফাঁকা রয়েছে, তখন এরকম ভাবে করতে হবে। তাহলে একবার লাস্ট মিলিয়ে নিই। 8 আর 7 15 5, হাতে 1 রয়েছে। 9 আর হাতের 1 10, আর 5 15 5, হাতে 1 আবার। 7 আর 2 9, আর 1 10, 10 এর 0 বসেছে। 6 আর 5 11, আর হাতের 1 12। তাহলে আমি একবার লাস্ট যোগটা দেখে নিলাম যে এইগুলো যোগ করে ঠিকঠাক এসেছে কি। যখন আমার ঠিক আসবে না, আমি নিশ্চয়ই বুঝতে পারবো যে এখানটা আমার ভুল হয়েছে। তারপর বিয়োগের ক্ষেত্রে কি হয় দেখি। বিয়োগের ক্ষেত্রে ওরকম একক, দশক, শতক, হাজার করে লিখবো। প্রথমে রয়েছে 8 5 6 9। এরকম মনে করো, এরকম রয়েছে। বিয়োগের ক্ষেত্রে
দেখতে পাচ্ছি 9 এর সঙ্গে কোনো একটা সংখ্যা বিয়োগ করা হয়েছে, দিয়ে আমি 9 পেয়েছি। তাহলে 9 এর সঙ্গে কি বিয়োগ করলে আবার ওই 9ই থাকবে? 0 নিশ্চয়ই বিয়োগ করা হয়েছে, তাহলে 9 বিয়োগ 0 মানে 9 হয়েছে। তারপর আমরা দেখতেই পাচ্ছি 6 থেকে 9 বিয়োগ, এখানে কোনো হাতে 1 বা কিছু নেই, তাহলে জাস্ট 6 থেকে 9 বিয়োগ। 6 থেকে 9 তো বিয়োগ হয় না, তাই জন্য এই দিক থেকে 1 ধার নিলাম, দিয়ে এটাকে ধরছি 16। 16 থেকে 9 বিয়োগ দেব, কত হবে? 7 হবে। 7 লিখে দিলাম। এই যে হাতে 1 ধরেছি, সেই 1টা এর সঙ্গে নিশ্চয়ই যোগ করতে হয়, তাহলে 1 আর কতই 5, 1 আর 4 5। এখানে আর কোনো হাতে 1 বা কিছু নেই। 8 থেকে কত বিয়োগ দিলে 6 হবে? 8 থেকে যদি 2 বিয়োগ দেওয়া হয় তাহলে হবে 6। তারপর আর একটা অঙ্ক দিই, 7 2 8 6 1 এরকম রয়েছে। 6 থেকে কত বিয়োগ দেব? তাহলে পাবো 7। 6 থেকে যাই বিয়োগ দিই না কেন 7 পাবো না নিশ্চয়ই, তাহলে এটা 6 ছিল না, তাহলে এটা 16 ছিল। তাহলে কত থেকে 16 থেকে কত বাদ দেবো? যদি 16 থেকে 9 বাদ দিই, 16 থেকে 9 বিয়োগ দিই, তাহলে 7 পাবো। 16 জন্য এখানে কি ধরেছিলাম? হাতে 1 ধরেছিলাম, এই 1টা এই যে সংখ্যা ছিল সেই সংখ্যার সাথে যোগ হবে, তাহলে কোন সংখ্যা আর এটা যদি বিয়োগ করা হয় 4 পাওয়া যাবে। 4 8 থেকে যদি 4 বিয়োগ দেওয়া হয় তাহলে 4 পাওয়া যাবে। 8 থেকে যদি 4 বিয়োগ দেওয়া হয় তাহলে 4 পাওয়া যাবে, কিন্তু 4 এখানে ছিল না, এই যে হাতের 1টা মিলে 4 হলো, তাই জন্য এটা কি হবে? 3। 3 আর 1 4, 4 বিয়োগ দেবো, 8 থেকে বিয়োগ দিলে 4 হয়ে গেল। এখানে হাতের কোনো কিছু নেই। এবার এইটা 2 থেকে কত বিয়োগ দিলে 8 হবে? নিশ্চয়ই 2 থেকে কোনো সংখ্যা বিয়োগ দিলে 2 এর চেয়ে অনেক বেশি হবে না, 2 এর বেশি হবে না, 8 হবে না। তার মানে এটা 2 ছিল না, এটা 12 ছিল। তাহলে 12 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তখন 8 পাবো। 8 আর 4 12। এই যে হাতের 1টা রয়েছে, এই 1 আর এই 1 যোগ হবে, 1 1 2, 2 আর কতই 7, 5 7। এইভাবে হয়ে গেল। তারপর 3 অঙ্কের সংখ্যা আর 2 অঙ্কের সংখ্যা গুণ করা। প্রথমে মনে করো তোমাদের একটি লাইব্রেরি রয়েছে, স্কুলেতে লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে কিছু বই রয়েছে, একটা তাকেতে অনেক বই রয়েছে। মোট বইয়ের সংখ্যা 24। ওই তাকের ওইখানটায় বই রয়েছে 24টি, আর ওইখানে প্রতিটি বইয়ের দাম কত? 275 টাকা করে। একটা বইয়ের দাম, প্রতিটি বই মানে একটি বইয়ের দাম 275। তাহলে এইরকম যদি মোট 24টা বই হয় তাহলে মোট কত দাম হবে? 24টা বইয়ের দাম নিশ্চয়ই অনেক বেশি হবে। তাহলে 275 আর যদি 24 গুণ করা হয় তাহলে মোট বইয়ের দাম পাওয়া যাবে। ওই তাকেতে যে মোট বই রয়েছে ওই বইগুলোর মোট দাম পাওয়া যাবে। চব্বিশ গুণ 275 বা 275 গুণ 24 যে কোনো একটি লিখতে পারি। বাইরে এখানটা টাকা লিখে দেবো, দাম নিশ্চয়ই টাকাতেই দেওয়া আছে, তাই টাকা লিখে দিলাম। এবার গুণ করবো, যে গুণের প্রসেসটা
আমরা ছোট থেকে কি শিখেছি যে এরকম করে 275 আর 24 যদি গুণ করা হয় তাহলে কি হবে, আমরা প্রথমে মনে করি এই দশকের বা এই দিকের ঘরগুলো নেই, এককের সংখ্যাটা দিয়ে এই প্রত্যেকটাকে গুণ করি, তাহলে 4 5 20 শূন্য হাতে 2, 4 7 28 আর 2 30 শূন্য হাতে 3 রয়েছে, 4 2 8 আর 3 11। তারপরে এইখানটা কাটা চিহ্নটা বসায়। এবার দশকের ঘরের সঙ্গে উপরের প্রত্যেকটা ঘর গুণ করব। 5 2 10 শূন্য হাতে 1 রয়েছে, 7 2 14 15 5 রয়েছে, হাতে আবার 1 রয়েছে, 2 2 4 1 5। তাহলে মোট কত হলো এখানে যোগ করে এই সংখ্যাটা বেরোলো। আবার এইখানে বইতে যে প্রসেসটা আছে সেটা হচ্ছে এরকম, 275 রয়েছে তাকে 24 দিয়ে গুণ করা হচ্ছে। তার মানেটা এটা বোঝাচ্ছে যে 24 সংখ্যাটাকে যদি ভাঙা হয়, 24 সংখ্যাটাকে ভাঙলে কি আসে, 20 যোগ 4 আসে। আমরা এই 275 কে প্রথমে 4 দিয়ে যেরকম গুণ করতে হয় 4 দিয়ে গুণ করা হলো, 4 5 20 শূন্য হাতে 2, 4 7 8 শূন্য 20 30 শূন্য হাতে 3, 4 2 8 আর 3 11। তারপরে বার মানে আমি এখানটা লিখে দিচ্ছি 4 দিয়ে গুণ করে পা গেল এখানটা। এবার এই পরের লাইনটা কত দিয়ে গুণ করব, পরের লাইনটা 20 দিয়ে গুণ করব, 2 এর 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20 দিয়ে গুণ করছি, লাস্টে একটা শূন্য, তারপর 5 2 10 শূন্য হাতে 1, 7 2 14 আর 15 5, 1 হাতে 5 0 0 6 6। তাহলে এইখানে কিরকম করতে হলো, এইখানে আমার ধরতে হয়েছে 20 দিয়ে গুণ করতে হয়েছে। এখানে আমি 2 দিয়ে গুণ করেছি, শুধুমাত্র এইখানে একটা কাটা দিয়েছি। আবার যদি এই সংখ্যাগুলো 3 অঙ্কের সংখ্যা হতো আবার এইখানটায় কাটা দিতাম দশকের ঘরে, পরের লাইন দিয়ে এই দিক থেকে শুরু করতাম লেখাগুলো। এইখানে কি করা হচ্ছে, এই শূন্যটা জাস্ট লেখা হচ্ছে, এটা কাটা দেওয়া হচ্ছে, একই ব্যাপার। পরের পাঠে যায়। এর পরের পাঠ হচ্ছে, মনে করো ঝড়েতে কিছু আম পড়েছে, সেই আমগুলো পড়ার পর মানে কিছু ঝুড়িতে তুলে রাখলে, কিছু ঝুড়িতে তুলে রাখলে এবং একটি ঝুড়িতে পুরোপুরি ধরলো না, আর প্রত্যেক ঝুড়িতে কতটি করে আম ধরে, মনে করো 23টি করে আম ধরে, প্রত্যেক ঝুড়িতে কত ধরে, সব ঝুড়ি কিন্তু একই। মোট আম কটা কুড়িয়ে পেয়েছিলে, মোট এতগুলি আম পেয়েছো। তাহলে প্রত্যেক ঝুড়িতে যদি 23টি করে আম ধরে তাহলে এরকম তোমার কটা ঝুড়ি দরকার হবে, তখন এখানে কি করতে হবে, ভাগ করতে হবে নিশ্চয়ই। 4687 কে 23 দিয়ে ভাগ করতে হবে, আর কতগুলো অবশিষ্ট পড়ে রইলো সেটাও বের করতে হবে। তাহলে প্রথমে ভাগ করব, এখানেও আমি যদি একক দশক শতক এভাবে করতে পারি তাহলে আমার ভালো হয়। একক দশক শতক হাজার এরকম লিখে নেব। লিখে নেওয়ার পর এই প্রসেসে ভাগ করব, 23 এদিকে 6 8 7, প্রত্যেকটা দেখো ঠিক নিচে নিচে লাইনে বসিয়েছি। এবার 23 কে ভাগ করব কোনটা, একটা ঘর ধরলে হচ্ছে না, দুটো ঘর,
মানে এইখান থেকে শুরু করছি, এই দুটো বার। 23 দুগুণে হয় 46। যেই সংখ্যা পর্যন্ত ধরছি সেই সংখ্যার ঠিক মাথাতে কিন্তু আমি ওই যে ভাগফলটা লিখে দিচ্ছি 23। এবার বিয়োগ করছি, এখানে 0 0 মানে এখানে আর বসানোর দরকার নেই। এবার 8 7। 23 এর সঙ্গে কত গুণ করলে 87 পাবো? একটি ঘর ধরে নামলে তো হচ্ছিল না, 8 ছিল, ওই জন্য দুটোই একসঙ্গে নামিয়েছি। 23 এর সঙ্গে 3 4 12 2 হাতে 1 রয়েছে, 4 2 8 আর 9 92 হচ্ছে। 23 এর সঙ্গে 3 গুণ করে দেখি, 3 3 9, 3 2 6 69 হচ্ছে। তাহলে 23 এর সঙ্গে 3 গুণ করে এবার আমি দেখতে পাচ্ছি এই পর্যন্ত সংখ্যায় লিখছি, সেই জন্য এই 3টাকে ঠিক এইখানে বসাচ্ছি। 3 23 69। বিয়োগ করছি 9 কত 16, 9 কত 17, 8 হাতে 1 6 7 1 8 18। মাঝখানে এখানে কোনো সংখ্যা নেই মানে শূন্য বসিয়ে দেবো, যেটা তোমরা এমনি প্রসেসে যদি ভাগ করো তখন এমনি যেটা বলো যে দুটি সংখ্যা একসঙ্গে পরপর যখন নেমে যায় তখন মাঝখানে একটা শূন্য বসায়। এখানে এই প্রসেসে যদি ভাগ করো তাহলে তোমার ওরকম ভাবে আর ভাবতে হবে না। অনেকগুলো ব্যতিক্রম রয়েছে যেগুলো, সেইগুলো ব্যতিক্রমটা কেটে যাবে কিন্তু এই প্রসেসে যদি করা হয়। আরো কিছু কিছু ব্যতিক্রম রয়েছে সেখানে ভাগের ক্ষেত্রে, তখন এই প্রসেসটাই করলে মিলে যায়। যেই সংখ্যা পর্যন্ত ধরেছি সেই সংখ্যার ঠিক লাস্ট ঘরের মাথায় আমি বসেছি। এই 87 ধরেছি, তাই 87 ঠিক এই লাস্ট ঘরটায় আমি এটা বসিয়েছি। মানে 23 এর সঙ্গে 3 গুণ করতে হবে, তাই 3 লিখেছি। মাঝে যে ঘরগুলো ছিল শূন্য দিয়ে পূরণ করে দিয়েছি। তাহলে মোট কটি ঝুড়ি ধরবে? এরকম কটি ঝুড়ি লাগবে? 203টি ঝুড়ি লাগবে এবং অবশিষ্ট এখনো 18টি আম পড়ে থাকবে। এভাবে ভাগ করলে তোমাদের হোমওয়ার্ক রইলো এই যেখান থেকে করালাম আজকে। আর এমনি যখন প্রসেসে ভাগ করা হয় এটা এখানে লেখা অঙ্ক যে আম কতগুলো, মানে এক একটা ঝুড়িতে কত আম ধরেছে, মোট কটি আম ছিল এখানে বলা হয়েছে। তাই এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এখানে আর লিখে দিতে হবে না। যখন শুধুমাত্র ভাগ যদি থাকতো, এখানে কোনো কিছু বলা নেই, লেখাগুলো কিছু নেই, শুধুমাত্র ভাগ করতে দিয়েছে এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে, তখন এই প্রসেসে ভাগ করলে করার পর তোমাকে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এটা লিখতে হবে। তাহলে এখানে কি হলো? ভাজ্য মানে মাঝখানেরটা 4687, ভাজক মানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে মানে 23, ভাগফল কত বেরিয়েছে 203, আর ভাগশেষ কত বেরিয়েছে 18। এগুলোকে লিখে দিতে হলো। তো বইতে এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ সবকটাই আছে বলে এখানে সবকটা লিখতে হলো। সাধারণত আমার লিখতে হয় যেটা ভাগফল আর ভাগশেষ, এই দুটো লেখার দরকার হয় না, তবু আমার জেনে রাখা দরকার যে যেইটা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক আর যেইটাকে ভাগ করা হচ্ছে সেটা হলো ভাজ্য। এই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা যখন তোমরা স্কুলে ছিলে তখন একবার বলেছিলাম, এখন আর একবার বলে দিই। ভাজ্য, এই ভাজ্যটা সমান ভাজক গুণ ভাগফল যোগ এই ভাগশেষ। আবার অনেক সময় বলা থাকে যে এই সূত্রটা তোমরা যাচাই করো, এই সূত্রটা যাচাই করতে হবে। এই যে এখানে এই যে ভাজ্য জায়গায় কত হবে এটা বসাবে, ভাজ্য জায়গায় এটা বসালে, আর এই দিকটাই বসাবে ভাজক গুণ ভাগফল, মানে এইটা আর এইটা গুণ আকারে লিখতে হবে এইভাবে 203 গুণ 23
তারপর যোগ ভাগশেষ আছে, তাহলে যোগ ভাগশেষ মানে 18। এটা আর একটা গুণ করবো, 203 আর 23, এখানে গুণ করে দেখি। কত হয়েছে? 4 6 6 9, তার সঙ্গে 18 যোগ করছি। 18 9 17 7 দেখ 6 7 8 6 4। এই যে সংখ্যাটা পেলাম মানে ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ করে যেটা পেলাম তার মানটা হচ্ছে 4687 সমান এখানে ভাজ্য সমান এই যে ভাজ্য যেটা পেয়েছি 4687, তাহলে এটার সঙ্গে মিলে গেল তো। তাহলে এই যে সম্পর্কটা এটা সমান, এই সমানটা যাচাই হয়ে গেল।